সুপ্রভাত সকলকে। অন্য বিহারের গল্পে আজকে আমাদের দ্বিতীয় দিন। এই পর্বে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব সাসারাম তথা রোহতাসের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। এখানে আছে আধ্যাত্মিকতা, এখানে আসলে দেখতে পারবেন প্রকৃতির সঙ্গে ঝর্ণার এক অদ্ভুত মেলবন্ধন, আর সাথে রয়েছে ভারতের ইতিহাস। মা তীর্থভবানীকে দর্শন করতে গেলে কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মানঝার কুণ্ডের সামনে। ঝর্ণা, প্রকৃতি, আধ্যাত্মিকতা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে কিন্তু আমাদের বিহারের রোহতাস। তো চলুন বেরিয়ে পড়ি আমরা রোহতাস বা সাসারামকে এক্সপ্লোর করতে। চলুন আজকের দিনের ভ্রমণটাও সূচনা করি ভগবান দর্শনের মাধ্যমে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাসারামের মা তারাচণ্ডী মন্দিরের প্রবেশদ্বারের সামনে। আপনারা যারা মা তারাচণ্ডীকে পুজো দিতে চাইছেন তারা কিন্তু পূজা সামগ্রী এই বাইরে প্রচুর স্টল আছে, এখান থেকে কিনে মাকে পুজো দিতে পারেন। 51 সতীপীঠের অন্যতম আরেকটি সতীপীঠ হচ্ছে তারাচণ্ডী মন্দির। তো চলুন ভেতরে যাই মা তারাচণ্ডীর মন্দির এবং মাকে দর্শনটা করে নিই। আপনারা যখন নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে আসবেন তখন কিন্তু দেখবেন এই মন্দিরের সামনেই একটা হিউজ পার্কিং প্লেস আছে। এই জায়গাটাতে আপনারা গাড়ি এবং বাইক পার্ক করতে পারেন। সেক্ষেত্রে 4 চাকার জন্য আপনাদের দিতে হবে 20 টাকা, আর 2 চাকার ক্ষেত্রে দিতে হবে 10 টাকা। চলুন ঢুকে পড়ি মায়ের মন্দিরে। মা তারাচণ্ডীর মন্দির কিন্তু প্রধানত মা দুর্গাকে সমর্পণ করা হয়েছে। মন্দির পরিসরে মায়ের বিগ্রহের কাছে কেবলমাত্র যে সমস্ত মিষ্টি বা ফল আপনারা আনছেন বা ফুল আনছেন সেটাই দিতে পারবেন। ধূপ বা প্রদীপ জ্বালানোর জন্য বা নারকেল ফাটানোর জন্য কিন্তু রয়েছে আলাদা কক্ষ। এখানে আপনারা ধূপ দ্বীপ দিতে পারবেন এবং নারকেল ফাটাতে পারবেন। সকাল সকাল মায়ের মন্দিরে দর্শন হয়ে গেল, মায়ের প্রসাদও আমরা পেলাম পূজাজির কাছ থেকে। নিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী দ্রষ্টব্য সীতাকুণ্ড, মানঝারকুণ্ড আর ধোয়াকুণ্ড দেখার জন্য। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে সাসারাম রেলওয়ে স্টেশন থেকে এই তারাচণ্ডী মাতার মন্দিরের দূরত্ব কিন্তু হচ্ছে 12 কিলোমিটার। সকাল সকাল আসলে মন্দিরে ফাঁকা পাবেন আপনারা এবং খুব সুন্দরভাবে সময় নিয়ে কিন্তু মা দুর্গার পূজাটা সেরে ফেলতে পারবেন। তাহলে চলুন এবার বেরিয়ে পড়ি সীতাকুণ্ড, মানঝারকুণ্ড আর ধোয়াকুণ্ড দেখতে। আপনারা যখন এই তারাচণ্ডী মন্দির দেখে সীতাকুণ্ড, মানঝারকুণ্ড আর ধোঁয়াকুণ্ড দেখতে যাবেন তখন কিন্তু আপনাদের মন্দিরের পাশ থেকে এই রাস্তাটা ধরতে হবে, ধরে এখানে শহীদ সঞ্জয় সিং স্মৃতিদ্বারের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। আর এই চেকপোস্টটা দেখতে পাচ্ছেন, এই চেকপোস্টে আপনাদেরকে কিন্তু যে কোনো একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ দেখিয়ে এন্ট্রি করিয়ে যেতে হবে হচ্ছে ভেতরে। ওখানে যে চেকপোস্ট আছে সেখানে আপনারা এন্ট্রি করে দেওয়ার পর যে রাস্তাটা শুরু হলো, এই রাস্তাটা কিন্তু একটা অফরোড আপনাদের হবে, কারণ মারাত্মক রাস্তা, পাহাড়ের উপরে উঠছে কিন্তু রাস্তাটা পাথর বসানো রয়েছে, একদমই কিন্তু পিচ নেই। আর রাস্তা কিন্তু সবসময়তেই গাড়ি উঠবোস করতে করতেই এগোবে। আর একটা কথা আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে মন্দির থেকে মানে মা তারাচণ্ডী মন্দির থেকে এই যে ধোঁয়াকুণ্ড, মানঝারকুণ্ড বা সীতাকুণ্ডে আপনারা আসবেন ওয়াটারফলগুলো, সেই ওয়াটারফলগুলোর দূরত্ব কিন্তু হচ্ছে 8 থেকে 8.5 কিলোমিটারের মধ্যেই। রাস্তা যাই হোক না কেন সেটা নিয়ে আপনারা মাথা ব্যথা না করে প্রকৃতিটাকে দেখবেন। এই যে তলায় মা তারাচণ্ডী মন্দির রয়েছে, সামনে কৈমুর পাহাড় রয়েছে পাশে আর কি, আর উঠছিও আমরা কৈমুরের আর একটা পাটেই উঠছি। এই প্রকৃতি, এই প্রাকৃতিক সৌন্দর্য, এই সমস্ত কিছুকে উপভোগ করতে করতে এই রাস্তার জ্বালা যন্ত্রণা কিন্তু ভুলে যাবেন। মানে খুব একটা খারাপ আমি বলবো না, গাড়িটা জাস্ট একটু ওই নাচতে নাচতে যাবে, এছাড়া কিছু নয়। প্রকৃতিকে উপভোগ করুন, উপভোগ করতে করতে পৌঁছে যান আপনারা আপনাদের নির্দিষ্ট গন্তব্যে।
ধোঁয়াকুণ্ডকে দেখার জন্য গাড়িটা এখানে পার্ক করুন আপনারা, বা আপনারা যে ভেহিকেল আছে সেটা এখানে পার্ক হবে। পার্ক করার পর এখান থেকে হেঁটে এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা দিয়ে পার করে চলে যেতে হবে ওপারে। ওপার থেকে দেখতে পারবেন ধোঁয়াকুণ্ডকে। তাহলে চলুন আমরাও ব্রিজ পার করে ওপারে যাই, আমাদের সাথে আপনারাও দেখে নিন ধোঁয়াকুণ্ডকে। এই ব্রিজটা পার হতে হতে কিন্তু বেশ সুন্দর একটা অনুভূতি আপনারা পাবেন। একদম ঝর্ণার মধ্যেখান দিয়েই ব্রিজটা বেরিয়েছে। ব্রিজটা ক্রস করে আসার পরে ওই যে পুরো বাড়িটা একটা দেখতে পারবেন, ওই পুরো বাড়ির পাশ দিয়ে বেশ কিছুটা হেঁটে আসতে হবে। হেঁটে আসার পর এখানে একটা মন্দির রয়েছে। প্লিজ এই মন্দিরে ঢোকার আগে পরকাল বা চটিগুলো এই জায়গায় খুলুন, এখান দিয়ে নেমে ভালোভাবে ধোঁয়াকুণ্ডের সৌন্দর্যকে উপভোগ করুন। চলুন আমরাও এগিয়ে যাচ্ছি সেই ধোঁয়াকুণ্ডকে দেখার জন্য। এই জায়গায় কিন্তু মা শেরাবালির যে মন্দির আছে, এই শেরাবালি মন্দির প্রাঙ্গণ থেকেই দেখা যাবে ধোঁয়াকুণ্ডের অপরূপ সৌন্দর্যকে। সামনে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ধোঁয়াকুণ্ড। অনেক উপর থেকে জলটা পড়ছে আর এটা ধোঁয়ার আকার নিচ্ছে বলে জায়গাটার নাম ধোঁয়াকুণ্ড। আর খুব ভালোভাবে দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা রেনবো দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে রেনবোটা। আর ওই যে সামনে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে কিন্তু আমরা ওই ডান পাশ থেকে বাঁ পাশে এসে এই শেরাবালির মন্দিরে দাঁড়িয়ে ধোঁয়াকুণ্ডের অপরূপ সৌন্দর্যকে দেখছি। আপনারাও দেখুন ধোঁয়াকুণ্ডের অপরূপ সৌন্দর্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মাঞ্জার কুণ্ডের সামনে। পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটাই হচ্ছে মাঞ্জার কুণ্ড। এই মাঞ্জার কুণ্ডের একটা বিশেষ মাহাত্ম্য আছে। যারা শিখ ধর্মের লোকেরা আছেন বা শিখ ধর্মাবলম্বী, তাদের কাছে এই মাঞ্জার কুণ্ডের একটা পবিত্রতা রয়েছে। কারণ প্রতি বছর শ্রাবণ মাসের শেষে এখানে কিন্তু একটা শিখ ধর্মাবলম্বী লোকদের বিশাল বড় গ্যাদারিং হয়। আর এই মাঞ্জার কুণ্ডের উল্লেখ কিন্তু আমরা শ্রী গুরু গ্রন্থ সাহেবেও পেয়ে থাকি। এখানে একটা বলতে পারি, যদি আপনারা যখন আসবেন তখন কিন্তু একজোড়া জামা কাপড় আর গামছা আনলে মন্দ হয় না। কারণ এই জায়গাটা দেখুন সবাই কিন্তু স্নান করছে, একটু স্নান করতে পারেন, ভালো লাগবে। আর কি বলবো, মানে আসা যাওয়ার পথে যা দেখলাম একটা অন্য ধর্মের পবিত্র জায়গা, সেই জায়গার পবিত্রতা কিন্তু আমরা রক্ষা করতে পারিনি। এটা জনপ্রিয় পিকনিক স্পট হিসেবে বানিয়ে দিয়েছি। মাংসের হাড় ভাত সমস্ত কিছু এখানে রয়েছে, একেবারে কাচরা করে রেখে দিয়েছে। এই যে বিভিন্নভাবে নোংরা বোতল, প্লাস্টিকের শোলার থালা, সমস্ত কিছু কিন্তু আমরা প্রকৃতিকে প্রতিনিয়ত নোংরা করছি। এটা যে একটা অন্য ধর্মের পবিত্র স্থান সেটা আমরা ভুলে যাচ্ছি। যাই হোক, ফরগেট অ্যাবাউট অল দ্য থিংস, খালি আপনারা উপভোগ করুন এই মাঞ্জার কুণ্ডের অপরূপ সৌন্দর্য। এই সীতাকুণ্ড, মাঞ্ঝারকুণ্ড আর ধোঁয়াকুণ্ড, এই তিনটে যে ওয়াটারফল আছে, এই তিনটে ওয়াটারফল কিন্তু কাব নদীর তার যাত্রা পথের মধ্যেই তৈরি করেছে। পরবর্তীতে এটা গিয়ে এই অঞ্চলের জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে মানে কাব নদীর জলটাকে কাজে লাগানো হয়। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফল। বেশ সুন্দরভাবে বয়ে আসছে, একটা ছোট্টর ভেতর বেশ ভালো। ওখানটা কিন্তু একটা চেতাবনী দেওয়া রয়েছে, মানে সতর্কতা বার্তা রয়েছে, ওর দিকে আর যাবেন না। কারণটা দেখুন হচ্ছে এই সামনেটা দেখুন, জাস্ট এই জায়গার ছোট স্ট্রিমটার কারেন্ট মানে ফোর্স, সেটাকে একবার ভালো করে খেয়াল করুন। ভাবুন এইটুকু ছোট পরিসরে যদি এতটাই স্রোতস্বিনী হয়ে থাকে কাব নদী, তাহলে ওই জায়গাতে কাব নদীর স্রোতটা কেমন হতে পারে। সেই জন্য কিন্তু সরকার থেকে একটা সতর্কতা বার্তা দিয়ে রেখেছে যে আপনারা ওখানটা যাবেন। এই জায়গাটাতে একটা আলাদা মানে খুব ভালো লাগবে। এই কারণে ভালো লাগবে, জল রয়েছে পাশ থেকে, হাওয়া দিচ্ছে, হাওয়াটা একদম মানে ঠান্ডা, মনে হয় আপনি কুলারের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আর চারপাশে দেখুন এই যে কৈমুর পাহাড়ের একটা অপরূপ সৌন্দর্য। এখানে তো ঝর্ণা রয়েছে, এইদিকে পাথর রয়েছে, ওইদিকে পুরো গ্রিন ভ্যালি রয়েছে, যেটা নাকি আপনার চোখ মন প্রাণ সবকিছুকে জুড়িয়ে দেবে।
যখনই কোনো পাহাড়ি নদী দেখি বা কিছু দেখি আমার কিন্তু এইভাবে পায়ের পাতাটা চুবিয়ে বসে থাকতে খুব ভালো লাগে। তো এখানটাতে এসে তার ব্যতিক্রম আমি করলাম না, একটু হলেও কাক নদীর জলে পাটা ভেজালাম। প্রসঙ্গত আপনাদের একটা কথা বলে রাখি, এই যে তিনটে যে ওয়াটারফল আছে, সীতাকুণ্ড, মানঝারকুণ্ড আর হচ্ছে ধোয়াকুণ্ড, এটা কিন্তু খুব বেশি দূরে নয়। এগুলো একটা থেকে একটা প্রায় ওই 500 থেকে 800 মিটারের মধ্যে পড়বে। হাতে 1 ঘন্টা টাইম নিয়ে রাখলে আপনারা তিনটেকে অনায়াসে কভার করতে পারবেন। তাও যদি আপনাদের মনে হয় যে আপনারা এখানে মানঝারকুণ্ডে স্নান করবেন বা কিছু, তাহলে সেক্ষেত্রে আপনারা হাতে সময় বেশি নিতে পারেন বা একটা বেলা আপনারা কাটাতে পারেন। সীতাকুণ্ড, মানঝারকুণ্ড আর ধোয়াকুণ্ড দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী দ্রষ্টব্য। সাথে করে অবশ্যই আপনারা আছেন, সেটা হচ্ছে তুতলা ভাবানী ওয়াটারফল দেখতে। আর এখান থেকে তুতলা ভাবানী ওয়াটারফলের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতো। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি মা তুতলা ভাবানী ইকো পর্যটন স্থলের গেটের সামনে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই গেট, আর এর ভেতরে রয়েছে প্রবেশদ্বার। এখান দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব তুতলা ভাবানীকে দেখার জন্য। যারা পুজো দেবেন ভাবছেন এইখানে, তারা কিন্তু এই রাস্তার দুধারে প্রচুর পূজা সামগ্রী কেনার স্টল আছে, সেখান থেকে পুজো সামগ্রী কিনে পুজো দিয়ে নিতে পারেন। আপনারা যারা গাড়ি করে আসছেন বা যেতেই যে বাহনে আসুন না কেন ভাড়া করে, সেক্ষেত্রে গাড়ি কিন্তু আপনাদের বাইরে পার্কিংয়ে রাখতে হবে, তারপরে কিছুটা হেঁটে যেতে হবে। যদি আপনারা হাঁটতে না চান তাহলে দেখুন এখান থেকে কিন্তু প্রচুর সিরিয়াল ওয়াইজ ইলেকট্রিক অটোগুলো আছে। এই অটোগুলোতে ধরেও কিন্তু আপনারা চলে যেতে পারেন তুতলা ভাবানী মন্দিরে। তুতলা ভাবানীতে আসতে হলে কিন্তু এখানে সবারই প্রথমে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে মাথা পিছু 5 টাকা করে। এই টিকিট কেটে তারপরে যেতে হবে তুতলা ভাবানী ওয়াটারফল আর মন্দিরকে দেখতে। চলুন তাহলে আমরা বেরিয়ে যাই এই ঝর্ণা আর মন্দির দেখার উদ্দেশ্যে। ঢুকতেই ডানাতে প্রথমে পড়বে হচ্ছে বজরংবলীর মন্দির, তারপরে এন্ট্রান্স দিয়ে গেলে ওই যে লাইন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই লাইনটা হচ্ছে মা তুতলা ভাবানীর মন্দির। একটা কিন্তু সেই হ্যাঙ্গিং ব্রিজে হাঁটার অভিজ্ঞতা আপনারা এখানে পাবেন। ঘেরা রয়েছে এখানে দুদিক দিয়ে মোটে কাঠের ব্রিজ। দুলতে দুলতে চলুন মা তুতলা ভাবানীকে দর্শন করার জন্য। অ্যাকচুয়ালি দেখুন এই তুতলা ভাবানী ওয়াটারফলটা সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে পড়ছে, ভালো লাগছে। দুটো পাহাড়ের জাংশন, তার মধ্যেখান থেকে হচ্ছে কিন্তু এই ঝর্ণাটা। এই তুতলা ভাবানীর মন্দির কিন্তু অনেক সময় তিতুলা ধামও বলা হয়। অ্যাকচুয়ালি তিতুলা ধাম, সেটা এই তিতলা মানে ঝর্ণাটার নামটা হয়েছে তিতুলা ধামে অবস্থিত, আর পাশে তুতলা ভাবানীর মন্দির আছে, সেই জন্য এই ঝর্ণার নাম হয়েছে তুতলা ভাবানী ওয়াটারফল। আর এখানে যারা পুজো দিতে আসছেন, অনেক শ্রদ্ধালু যারা আছেন, তারা কিন্তু নিচে যেখানে জল আছে সেখানে স্নান করে নিজেদেরকে শুদ্ধ করে তারপরে যাচ্ছেন মা তুতলা ভাবানীকে পুজো দিতে। এক কথায় যদি বলা হয় তাহলে কিন্তু এই ব্রিজের ওপর দিয়ে হাঁটাটা সেটা কিন্তু খুব এনজয়েবল। আর ওই যে বলছিলাম যে এখানে অনেক শ্রদ্ধালু আছেন যারা স্নান করে নিজেদেরকে শুদ্ধ করে তারপরে যাচ্ছেন মাতার মন্দিরে পুজো দিতে। এই দেখুন যে সমস্ত ভক্ত বা শ্রদ্ধালু আছেন তারা কিন্তু এই জায়গাতে, এই কুণ্ডে, তুতলা কুণ্ডের মধ্যে স্নান করছেন, স্নান করে নিজেদেরকে শুদ্ধ করছেন। শুদ্ধ করার পর তারা দেবী মন্দিরে পুজো দিতে যাবেন। একটা সুন্দর হাওয়া, এখানটা জলের ছিটা, তার সঙ্গে হাওয়া, সব মিলিয়ে একটা অভূতপূর্ব পরিবেশ। মা তুতলা ভাবানীকে দর্শন করতে গেলে কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। মন্দিরে যেতে গেলে কিন্তু ওই যে বলছি যে জলের যে একটা পড়ছে, এত উঁচু থেকে পড়ছে, পরে জলটা যে উড়ে আসছে, এটা কিন্তু পুরো ভিজে গেছে। এই যে চুল বা কিছু, এটা কিন্তু মানে এই তুতলা ভাবানী ওয়াটারফলের জলেই কিন্তু ভিজেছি। খুব ভালো লাগবে, এক কথায় খুব ভালো লাগবে। এই জলের ছিটাটা, তার সঙ্গে হাওয়া, তার মধ্যে যে আধ্যাত্মিক মাহাত্ম্য, সবকিছু মিলিয়ে, মানে ঝর্ণা, প্রকৃতি, আধ্যাত্মিকতা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে কিন্তু আমাদের বিহারের রোহতাস। তুতলা ভাবানীর যে ভ্যালি, ওয়াটারফল, প্রকৃতি সবকিছুকে একবারে এক নজরে দেখে নিন, উপভোগ করুন আপনারা আমাদের সঙ্গে আরো কাছ থেকে তুতলা ভাবানী ওয়াটারফল। অবস্থা খারাপ, মানে এখানে আপনারা যদি ভাবেন স্নান করবেন, স্নান না করলেও অসুবিধা নেই। তুতলা ভাবানী ওয়াটারফল আর মা তুতলা ভাবানীর মন্দির দর্শন করে আসার পর
আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য গীতাঘাট ওয়াটারফলের উদ্দেশ্যে। তিতলা ভবানী ওয়াটারফলের ওই জায়গা থেকে গীতাঘাট ওয়াটারফলের দূরত্ব হচ্ছে প্রায় 40 কিলোমিটার, আর এই দূরত্বে যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। সবার প্রথমে দেখাই ড্রেস চেঞ্জ হয়ে গেছে। কেন হয়েছে সেটা হচ্ছে তিতলা ভবানীর পুরো জলে ভিজে গেছি, দুজনাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। যাক, আমরা এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে গীতাঘাট ওয়াটারফলে। এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে ধান চাষ করা আছে বা ফাঁকা জায়গাটা, ওটা হচ্ছে কিন্তু এখানকার পার্কিং। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য লাগবে হচ্ছে 4 চাকার জন্য 40 টাকা আর 2 চাকার জন্য 20 টাকা। তারপরে এই পার্কিং থেকে কিছুটা উপরে উঠে এসে এই মাটির রাস্তা ধরে বনপথের মধ্যে দিয়ে যেতে হবে গীতাঘাট ওয়াটারফলের কাছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে ওয়াটারফলটা, ওটাই হচ্ছে গীতাঘাট ওয়াটারফল। এই প্রকৃতি মানে একেবারে সত্যিকারের কঠিন একটা প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো বনাঞ্চল মানে একদম। তারপরে আবার একটু একটু পাথর রয়েছে, আবার এখন একটা ওয়াটার ক্রসিং আমাদেরকে পার করতে হবে। সব কিছু মিলিয়ে এক কথায় বলতে গেলে সাসারাম রক্স। গীতাঘাটে যাওয়ার জন্য কিন্তু এই যে ঝর্ণা, এই জল, এটাকে ভিতর দিয়েই হেঁটে যেতে হবে আমাদের। এই গীতাঘাট ভিজিট করলে আপনারা চাইলে কিন্তু এক জোড়া এক্সট্রা জামা কাপড় আর গামছা নিয়ে আসতে পারেন, কারণ এখানে বেশ কয়েক জায়গায় ন্যাচারাল সুইমিং পুলের মতন আছে, স্নান করে নিতে পারেন। তাহলে আপনারা এখানে যারা স্নান করছে এই জায়গাটাতেও করতে পারেন, অথবা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে একটু উপরে দেখি বেশ কিছু জন স্নান করছে, সেই জায়গাটাতেও স্নান করতে পারেন। বেশ ভালো লাগবে। জলের টেম্পারেচার কিন্তু খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়, একটা সুইমিং টেম্পারেচার রয়েছে এই জল। তাহলে চলুন গীতাঘাট দেখে আমরা এবার বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন শেরশাহ সুরির টোম, যার দূরত্ব এখান থেকে 20 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে প্রায় 30 মিনিট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে হুসেন শাহ টোমের টিকিট কাউন্টারের সামনে। এটা একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট, সেই জন্য এখানে 25 টাকা করে ভারতীয়দের জন্য 25 টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হবে। আর এই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে পার্কিং লট, এখানে আপনারা আপনাদের 4 হুইল বা 2 হুইল পার্ক করতে পারবেন নিশ্চিন্ত। চলুন এবার ভেতরে ঢুকে যাই শেরশাহ সুরির সমাধি। রোহতাসের বিভিন্ন ঝর্ণায় নিজেদেরকে সিক্ত করে, মন শান্ত করে এই মুহূর্তে এসে আমরা দাঁড়ালাম ভারতের ইতিহাসের পাতায়। হ্যাঁ, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শেরশাহ বা শেরশাহ সুরির সমাধিক্ষেত্র। চলুন তাহলে ভেতরে ঢুকি এই স্মৃতিসৌধ, আর যেতে যেতে আপনাদের সঙ্গে এই স্মৃতিসৌধ সম্পর্কে কিছু কথা বলছি। একটা আর্টিফিশিয়াল লেকের মধ্যে কিন্তু কলকাতার ফিগারের উপরে তৈরি করা হয়েছে এই শেরশাহ সুরির সমাধি। শেরশাহ তার জীবদ্দশাতেই কিন্তু তার সমাধিক্ষেত্র নির্মাণ কার্য শুরু করেছেন, অর্থাৎ 1542 সালে স্টার্ট করেছিলেন তার এই সমাধিক্ষেত্র নির্মাণে। কিন্তু 1545 সালের 22শে মে কালিঞ্জার দুর্গের পাশে বারুদ দুর্ঘটনায় শেরশাহ মারা যান। তার মৃত্যুর 3 মাস পর অর্থাৎ 1945 সালের 16ই আগস্ট এই সমাধিক্ষেত্রের নির্মাণ কার্য শেষ হয়, এবং সেইখান থেকে আজ পর্যন্ত এইখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শেরশাহ সুরি। আর যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর, যে বললাম আর্টিফিশিয়াল লেক, এই আর্টিফিশিয়াল লেকের মধ্যেখান দিয়ে কিন্তু এই একটা ব্রিজ মতন বানানো হয়েছে। এই ব্রিজ দিয়ে ঢুকতে হবে শেরশাহ সুরির সমাধিক্ষেত্রের ভেতরে। এই শেরশাহ সুরির স্মৃতিসৌধটা কিন্তু ভারতীয় ইসলামিক শিল্প রীতির একটা খুব জ্বলন্ত উদাহরণ, আর এটা তৈরি করা হয়েছে বেলে পাথরে। আর স্ট্রাকচারগত দেখতে গেলে এটা কিন্তু অষ্টভুজাকারে তৈরি করা হয়েছে। আর এই সমাধিক্ষেত্র কিন্তু 3 তলা বিশিষ্ট, মানে গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে, আর মাথার উপরে রয়েছে একটা বড় গম্বুজ, এছাড়া 3টে ছাতা রয়েছে। আর এর বৈশিষ্ট্য যদি আরও বলা হয় তাহলে এই সমাধিক্ষেত্রের কিন্তু মানে 3 দিক দিয়ে ভেতরে প্রবেশ করা যায়, কেবলমাত্র পশ্চিম দিকটা বন্ধ রয়েছে। বন্ধ থাকার পেছনের কারণ হচ্ছে
ইসলাম ধর্মমতে পশ্চিম দিকে নামাজ পড়ার জায়গা, সেই জন্য এর ভেতরে কিন্তু নামাজের একটা কুলুঙ্গিও রয়েছে, সেই জন্য পশ্চিম দিকটা বন্ধ। এছাড়া আপনারা চাইলে যে কোনো দিক দিয়ে প্রবেশ করতে পারেন। আর এর ভেতরে যাতে সূর্যের আলো ঢুকতে পারে সেই জন্য কিন্তু বেলে পাথর দিয়ে কেটেই জালি নির্মাণ করা হয়েছে। এই জালিগুলোই কিন্তু হচ্ছে এই সমাধি ক্ষেত্র বা স্মৃতিসৌধের ভেতরের একমাত্র আলো বাতাস ঢোকার জায়গা। চলুন ভেতরে ঢুকি, সবকিছু নিজেরাই চাক্ষুষ করি এবং আপনাদেরকেও চাক্ষুষ করেন। আরো ইতিহাসের কথা তাহলে জানতে পারবেন মীর মোহাম্মদ আলিয়াল খান হচ্ছেন কিন্তু এই স্মৃতিসৌধের ইঞ্জিনিয়ার তখনকার দিনে। আর এটা যখন তৈরি করা ছিল তখন কিন্তু এখানে কাঁচ আর রঙিন উজ্জ্বল টাইলস দিয়ে বানানো হয়েছিল। আর এর সৌন্দর্য এত ভালো ছিল সেই জন্য কিন্তু এই স্মৃতিসৌধকে ভারতের দ্বিতীয় তাজমহল। এই শেরশাহ সূরির সমাধি বা স্মৃতিসৌধের পাশের যে বারান্দা আছে, এই বারান্দা দিয়ে কিন্তু এরকম বেশ কিছু দরজা পাবেন। এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে এর পারে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলতে পারবেন। হাতে একটু সময় নিয়ে আসবেন, তাহলে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এখানকার এই যে হাওয়া, ঠান্ডা হাওয়া লেকের জলের সঙ্গে আসছে, এই ঠান্ডা হাওয়া, এই পরিবেশ, এই সমস্ত কিছু। এর মধ্যে আমরা শেরশাহ সূরির সমাধি দেখে এসে পৌঁছালাম হাসান খানের সমাধিস্থলে। হাসান খান হচ্ছে শেরশাহ সূরির। হুসান খানের সমাধিটাকে কিন্তু সুখা রওজাও বলা হয়, কারণ এখানে কোনো জল নেই, চারিদিকে মাঠ রয়েছে। এই জন্য শেরশাহ সূরির সমাধির থেকে একটু ডিফারেন্ট আছে, এই জন্য স্থানীয়রা একে সুখা রওজা বলেই অভিহিত করেছে। শেরশাহ সূরির সমাধিক্ষেত্র থেকে এই সমাধিক্ষেত্র পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। আপনারা চাইলে শেরশাহ সূরির সমাধি দেখে এই সমাধিক্ষেত্রটাও দেখে যেতে পারেন। শেরশাহ সূরি, হাসান খান সমাধি দেখে সব শেষে রোহতাসের ট্যুরের একদম লাস্টে এসে আমরা পৌঁছালাম কারবান্দিয়া সানসেট পয়েন্ট। হ্যাঁ, এটা একটা পুরনো মাইন অঞ্চল। এই জায়গাটা কিন্তু মানে মাইনের পরে যে জায়গাটা বৃষ্টির জল জমে রয়েছে, আর এখান থেকে সানসেট দেখতে খুব সুন্দর লাগে। এটা কিন্তু রোহতাসের অন্যতম একটা অ্যাট্রাকশন। এটার দূরত্বের কথা যদি আমরা বলি তাহলে শেরশাহ সূরির সমাধি থেকে এই পর্যন্ত আসতে টোটাল দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আর সময় লাগে হচ্ছে আসতে প্রায় 20 থেকে 25 মিনিট, কারণ জিটি রোডে একটু জ্যাম থাকে। তো চলুন একটু এনজয় করুন আমাদের সঙ্গে কারবান্দিয়া সানসেট পয়েন্টের ভিউটা। সকাল থেকে রোহতাসের বিভিন্ন জায়গা আমরা আপনাদেরকে ঘুরে দেখালাম, অন্য বিহারের গল্প শোনালাম। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই সমস্ত দেখতে হলে আপনারা আসবেন কীভাবে? সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে বিহারের সাসারামে। এই সাসারাম কিন্তু রেলপথ, সড়কপথ আর বিমানপথ সব কিছু দিয়েই খুব ওয়েল কানেক্টেড। শিয়ালদা, কলকাতা বা হাওড়া থেকে কোন ট্রেনে আপনারা সাসারামে আসতে পারবেন তার ডিটেলস আমি আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দেবো। সড়ক পথে আসলে জিটি রোড ধরে টান চলে আসুন হচ্ছে সাসারাম, এসে ঘুরে নিন। আর যদি বিমান পথে আসতে চান তাহলে আপনাদের নিয়ারেস্ট এয়ারপোর্ট হবে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা নাকি বেনারসে। সেখান থেকে সড়ক পথে আপনাদের আসতে হবে 125 কিলোমিটার। এরপরে সাসারামে কোথায় থাকবেন? সাসারামে থাকার প্রচুর অপশান আপনারা পাবেন, অনেক রকমের বড়, ছোট, মাঝারি বিভিন্ন রেঞ্জের হোটেল পাবেন। আপনারা যারা ট্রেনে করে আসছেন তারা চাইলে কিন্তু সাসারাম জাংশন রেলওয়ে স্টেশনের রিটার্নিং রুমও বুক করতে পারেন, নতুবা স্টেশনের পাশে যে কোনো হোটেল আপনারা নিতে পারেন, বা আমাদের মতন বিহার গভর্নমেন্টের হোটেল শেরশাহ বিহারেও রাতটাকে কাটিয়ে ফেলতে পারেন। আর কি, এই হচ্ছে আমাদের রোহতাসের রচনা। এবার বাড়ি ফেরার পালা।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।